আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শিরোনামের প্রথমে থাকছে হিজবুল্লাহর গোয়েন্দা দপ্তরে ইসরায়েলের ৭৩ ড্রোন বোমা হামলা। আরও জানিয়ে দেব ইরানের যেসব স্থানে হামলার জন্য আলোচনা করছেন বাইডেন। এদিকে লেবাননে হামলা জোরদার করছে ইসরায়েল, দুর্দশায় সাধারণ মানুষ। আবারও ব্রিটিশ ট্যাঙ্কারে হামলা চালালো হুতিরা। সর্বশেষ জানিয়ে দেব শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত অ্যান্তোনিও গুতেরেস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হিজবুল্লাহর গোয়েন্দা দপ্তরে ইসরায়েলের ৭৩ টন বোমা হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কেন্দ্রীয় গোয়েন্দা সদর দপ্তরে ৭৩ টন ওজনের বোমা ফেলেছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর মতে এই হামলাটি ছিল ইসরায়েলের একটি বিস্তৃত প্রচেষ্টার অংশ, যা হিজবুল্লাহর সামরিক সক্ষমতায় বিপর্যস্ত করার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। সর্বশেষ এই হামলাটি চালানো হয়েছে লেবানন সিরিয়া সীমান্ত বরাবর অবস্থিত একটি টানেল এবং সরবরাহ লাইনের উপর। আইডিএফ জানিয়েছে ইসরায়েলি সামরিক বিমান বাহিনী বৈরুতের উপকণ্ঠে হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। সেখানে ধারণা করা হচ্ছে হিজবুল্লাহ নিহত নেতা হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি উপস্থিত ছিলেন। এ বিষয়ে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়েনেটের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাতে ইসরায়েলি বিমান বাহিনী ডাহিয়া অঞ্চলের একটি বাংকারে মোট ৭৩ টন বোমা ফেলেছে, যা হিজবুল্লাহর প্রধান গোয়েন্দা সদর দপ্তর হিসেবে চিহ্নিত। ধারণা করা হচ্ছে হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হতে যাওয়া কাশেম সাফিউদ্দিন সহ হিজবুল্লাহর অন্যতম উচ্চ পদস্থ সদস্যরাও ওই কমপ্লেক্সে উপস্থিত ছিলেন। যদিও এই হামলার ফলাফল বা ক্ষয়ক্ষতির বিষয়ে পরিষ্কার করে কিছুই জানায়নি সংবাদ মাধ্যমটি। ইসরায়েলি সামরিক বাহিনী সম্প্রতি লেবাননে নার্থো নামক একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী দেশটির বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ভারী হামলা চালাচ্ছে। এর আগে গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে চালানো একাধিক হামলায় হিজবুল্লাহর উচ্চপদস্থ বেশ কয়েকজন কমান্ডার নিহত হন, যার মধ্যে হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ছিলেন। এরপর হিজবুল্লাহ পাল্টা হামলা চালালে গত ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থল হামলা শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইসরায়েলি হামলায় ৩ অক্টোবর পর্যন্ত লেবাননে মোট মৃতের সংখ্যা ১৯৭৪ জনে পৌঁছেছে। ইসরায়েলি সামরিক বাহিনী এখন পর্যন্ত হিজবুল্লাহর কয়েক হাজার লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে। পর্যবেক্ষকরা মন্তব্য করছে, ২০০৬ সালের দ্বিতীয় লেবানন যুদ্ধে হামলার তীব্রতা যেমন ছিল তেমনটা আরেকবার দেখা যায়নি। সূত্র মেহের নিউজ এজেন্সি। ইরানের যেসব স্থানে হামলার জন্য আলোচনা করছেন বাইডেন। সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইরান। এতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য স্বীকার না করে বরং আক্রান্ত স্থানের ছবি ভিডিও প্রকাশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এরই মধ্যে হামলার পাল্টা প্রতিক্রিয়া জানানোর জোর প্রস্তুতি শুরু করেছে তেল আবিব। বলা হচ্ছে ইরানের পরমাণু স্থাপনাতে হামলা চালাতে পারে ইসরায়েল, যদিও এ ধরনের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরায়েলের মদতদাতা আমেরিকা। তবে ইরানের ভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণের জন্য আলোচনা চলছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা করার জন্য সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করা হচ্ছে, জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এ সময় এমন হামলা তিনি সমর্থন করে কিনা তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বাইডেন জানান, সীমিত পরিসরে হামলা হবে বলে তিনি মনে করেন, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি। বাইডেন এই মন্তব্যে হোয়াইট হাউসের অবস্থান স্পষ্ট হয়নি বলে মনে করেছেন বিশ্লেষকরা। এর আগে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলি সম্ভাবনার প্রতি সমর্থন নেই বলে জানিয়েছে বাইডেন। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়, মঙ্গলবারের হামলার জবাবে ইসরায়েল প্রথমে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালাবে। এরপর ইরান এর প্রতিক্রিয়া দেখালে পাল্টা জবাবে ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে হামলা চালাতে হবে। ইরান যাতে পারমাণবিক বোমা তৈরি করতে না পারে সেজন্য পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। আর এই ধরনের হামলা এখনই সবচেয়ে বড় সুযোগ বলে মনে করছে ইসরায়েল। বিবিসি বলেছে, ইসরায়েল অনুমান করা চেষ্টা করছে তাদের হামলার জবাবে ইরান কি ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে এবং তা কিভাবে প্রশমিত করা যায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, হামলার জন্য ইরানকে অনেক চড়া মূল্য পরিশোধ করতে হবে। অন্যদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘিরি জানান, ইসরায়েল প্রতিক্রিয়া দেখালে দেশটির সবগুলো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে হামলার লক্ষ্যবস্তু করবে ইরান। এদিকে ইরানি তেল ক্ষেত্রে হামলার সম্ভাবনা নিয়ে বাইডেনের মন্তব্যের পরপরই বেঞ্চমার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ৫% বেড়েছে। মঙ্গলবার ইসরায়েলে ইরানের বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার পর থেকে এটি এখন পর্যন্ত 10% বেড়েছে।
লেবাননে হামলা জোরদার করছে ইসরায়েল, দুর্দশায় সাধারণ মানুষ। লেবাননে আকাশ ও স্থলপথে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায়ও বোমাবর্ষণ করেছে তারা। লেবানন ও সিরিয়ার মধ্যে একটি সীমান্ত ক্রসিংয়ে ব্যাপক হামলা হয়েছে। ইসরায়েলের হামলা থেকে প্রাণ বাঁচাতে এই পথে সিরিয়া পাড়ি দিয়েছে লেবাননের অনেক বেসামরিক নাগরিক। লেবানন সিরিয়া সীমান্তে মানসা নামের ওই ক্রসিংয়ে ইসরায়েলের হামলার ফলে সড়কপথের বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে, চলাচল করতে পারছে না যানবাহন। ইসরায়েল সামরিক বাহিনীর দাবি, ওই ক্রসিংয়ে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সীমান্তটি দিয়ে লেবাননে অস্ত্র চোরাচালান করা হতো। মানসা ক্রসিংয়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়লেও এখনও অনেকে হেঁটে সিরিয়ায় পৌঁছানোর চেষ্টা করছে। আজ তোলা ছবিতে দেখা গেছে লেবানন থেকে পালাতে সড়কের বড় বড় গর্ত পার হচ্ছেন লোকজন। বোমার আঘাতে ওই গর্তগুলো সৃষ্টি হয়েছে। লেবানন সরকারের হিসাবে গত 10 দিনে ইসরায়েলের হামলার মুখে দেশটি থেকে 3 লাখের বেশি মানুষ সিরিয়ায় পালিয়ে গেছে। মানসা ক্রসিংয়ে সড়কে হামলার ফলে শুধু মানুষের চলাচলই বিঘ্ন হচ্ছে না, সেখান দিয়ে খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা আনা নেওয়ার সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ক্রস সংক্রান্ত কর্মকর্তারা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পরিচালক ম্যাথু হলিংওত বলেন, মানসা সীমান্ত ক্রসিং দিয়ে লেবাননে সবচেয়ে কম খরচে ও সহজে বিভিন্ন পণ্য আনা যেত। হামলার ফলে তা আর সম্ভব হবে না। এখন ইসরায়েলের অন্য সীমান্ত পথগুলোতে হামলা চালানো উচিত হবে না, কারণ বর্তমানে সেগুলো মানুষের পদত্যাগ ও ত্রাণ সহায়তা আনার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ বৈরুতে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলা হয়েছে রাজধানীর দক্ষিণ উপকণ্ঠের কাছে লেবাননের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর বৈরুত রাফিক হারির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এছাড়া আজ ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাইফুদ্দিনকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আরও 2 ডজন শহর ও গ্রামের বাসিন্দাদের নিজেদের নিরাপত্তার জন্য দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ওই শহরগুলো ইসরায়েলের সীমান্ত থেকে লেবাননের প্রায় 30 কিলোমিটার ভেতরে লিতানি নদীর উত্তরে। এর মধ্য দিয়ে লেবাননের দক্ষিণ অঞ্চল ইসরায়েলের দখলে যাওয়ার পূর্ণ সংখ্যা আবার দেখা দিচ্ছে। ইসরায়েল হিজবুল্লাহর দ্বন্দ্ব বহু পুরনো। 2006 সালে 2 পক্ষের মধ্যে যুদ্ধ হয়েছিল। এরপর গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলে আবার হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে পাল্টা হামলা চালাচ্ছিল ইসরায়েলও। তবে গত মাসের মাঝামাঝি সময়ে হামলা জোরদার করে তারা। এতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ সহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হন। সাম্প্রতিক হামলায় লেবাননে নিহত মানুষের সংখ্যা 2000-এর বেশি। এর মধ্যে গত 24 ঘন্টায় অন্তত 37 জন মারা গেছেন, নতুন করে আহত 151 জন। লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার ফলে বেসামরিক মানুষ সত্যিকার অর্থে বিপর্যয়ের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক ও মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়ক ইমরান রিজা। তিনি বলেছেন, ইসরায়েলের হামলায় লেবাননের কম বেশি 10 লাখ মানুষের উপর প্রভাব পড়েছে। 23 সেপ্টেম্বর থেকে দেশটিতে উদ্বাস্ত হওয়ার সংখ্যা সর্বোচ্চ খারাপ পর্যায়ে পৌঁছেছে। বেসামরিক স্থাপনাগুলোয় খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, ফলে মানুষের আতঙ্ক চরমে পৌঁছেছে। আজ জাতিসংঘের শরণার্থী শিবির বিষয়ক সংস্থার কর্মকর্তা রুহা আমিন সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইসরায়েলে হামলার পর লেবাননে প্রায় 900টি সরকারি আশ্রয়কেন্দ্র গড়ে তোলা হয়েছিল। তবে হামলার কারণে উদ্বাস্ত হওয়া মানুষের ভিড়ে সেগুলোয় আর জায়গা নেই। ফলে অনেকে এখন উন্মুক্ত স্থান, রাস্তা ও পার্কগুলোতে রাত কাটাতে হচ্ছে। এদিকে লেবাননের প্রবাসী নারী গৃহকর্মীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশটির আন্তর্জাতিক শরণার্থী সংস্থার প্রধান ম্যাথু লুসিয়ানো। তিনি বলেছেন, চলমান সংঘাতের মধ্যে অনেক গৃহকর্মীর নিয়োগদাতা তাদের চাকরিচ্যুত করেছেন। এই গৃহকর্মীদের অনেকের কাছে বৈধ কাগজপত্র নেই, ফলে গ্রেপ্তার হওয়া এবং লেবানন থেকে তাড়িয়ে দেওয়ার সংখ্যা তারা মানবিক সহায়তার খোঁজ করতে ভয় পাচ্ছেন। ব্রিটিশ ট্যাঙ্কারে হামলা চালালো হুতিরা। ইরান ও লেবানন নিয়ে যখন ব্যতিক্রম পশ্চিমারা, তখন ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালালো ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। স্থানীয় সময় এ হামলা চালানো হয়। হামলায় ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ঘটনার দিনই হামলার ফুটেজ প্রকাশ করে হুতিদের উপশাখা আনসারুল্লাহ, যেখানে দাবি করা হয় তারা ব্রিটিশ তেল ট্যাঙ্কার কোর্ডেলিয়া মুনকে লক্ষ্যবস্তু করেছে। প্রকাশিত ভিডিওতে দেখা যায় চোখের পলকে একটি ড্রোন আছড়ে পড়ে ট্যাঙ্কারটিতে। সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ। আগুন ও ধোঁয়ায় কুণ্ডলিতে ছেয়ে যায় ট্যাঙ্কারের চারপাশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রামের প্রতিবেদনে ট্যাঙ্কারের ড্রোন আছড়ে পড়ার ভিডিও শেয়ার করা হয়। হামলার বিষয়টি নিশ্চিত করেছে বহুজাতিক জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টারও। জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই আক্রমণের ঘটনা ঘটে। যে ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে সেটি পানামার ফ্ল্যাগযুক্ত ছিল। হুতিদের আক্রমণে ট্যাঙ্কারের জ্বালানি ট্যাঙ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে
হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার। তবে কুরা অক্ষত রয়েছেন। সর্বশেষ খবরে বলা হয়েছে এটি আশপাশের নিরাপদ কোনো বন্দরে নোঙ্গর করাতে নিয়ে যাওয়া হয়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হুতিরা ইসরায়েলি বাণিজ্যিক জাহাজ এবং ইসরায়েলি বন্দরে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। গেল বছরের ডিসেম্বরে হুতিদের হামলা প্রতিহত করতে অপারেশনস প্রসপারিটি গার্ডিয়ানস নামের একটি বহুজাতিক জোট গঠন করে আমেরিকা, কিন্তু তাতেও গোষ্ঠীটির হামলা থামানো যায়নি। হুতিরা বলছে ইসরায়েল গাজা ও লেবাননে হামলা বন্ধ না করলে তারা হামলা চালিয়ে যাবে। এই হামলার লক্ষ্যবস্তু হবে ইসরায়েল ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ ও ট্যাঙ্কার। হুতিদের এমন হামলায় লোহিত সাগর দিয়ে বন্ধ হয়ে গেছে ইসরায়েলের পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার, ফলে বিশাল বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দেশটি। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেছেন নরওয়ে নোবেল পুরস্কার প্রদান কমিটি। সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে রয়টার্স। আগামী 7 অক্টোবর থেকে ঘোষিত হবে 2024 সালের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম, আর শান্তিতে নোবেল বিজয়ের নাম ঘোষণা শুরু হবে 11 অক্টোবর। জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি এবছর শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে আরও মনোনীত করা হয়েছে ফিলিস্তিন শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়াম রেভিনিউ এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিসকে। প্রতিবছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, চিকিৎসাবিজ্ঞান এবং অর্থনীতি এই 6টি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার দেওয়া হয়। শান্তি ব্যতীত বাকি 5টি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি দেখভাল করে সুইডিশ রয়্যাল একাডেমি, আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্ব রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। সূত্র জানায় এবছর শান্তি পুরস্কারের জন্য মোট 286টি মনোনয়ন জমা দেওয়া হয়। রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সেস নাভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি সম্ভাব্য মনোনীতদের তালিকায় ছিলেন, কিন্তু পরে উভয়কে বাদ দেওয়া হয়েছে। গত বেশ কিছুদিন ধরে বিশেষজ্ঞরা বলেছিলেন এবছর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কাউকে বেছে নেওয়ার বিষয়টি নরওয়ের নোবেল কমিটির জন্য কঠিন কাজ হবে, কারণ বিশ্বজুড়ে 50টির বেশি সশস্ত্র সংঘাত চলছে। গত 2 দশকে এসব সশস্ত্র সংঘাতে প্রাণহানি নাটকীয়ভাবে বেড়েছে। কেউ কেউ মনে করেছিলেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়তো এবছর কেউ শান্তি পুরস্কার পাবে না, তবে সেসব আশঙ্কাকে পেছনে ফেলে 2024 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য বিজয়ীদের মনোনীত করা হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে সূত্রটি। নরওয়ে থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা পিস রিসার্চ ইনস্টিটিউট পরিচালক হেনরিক উডদাল রয়টার্সকে বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তার 3য় বছরে পা রাখতে চলেছে। সুদান গত 1.5 বছর ধরে গৃহযুদ্ধে জর্জরিত এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হামাস একে অপরকে ধ্বংসের লক্ষ্যে প্রায় 1 বছর ধরে মরণপণ লড়াই নেমেছে। এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সহিংসতা এবং রূপপাত বন্ধের জন্য যারা বা যেসব সংস্থা নির্লসভাবে কাজ করে যাচ্ছে, নোবেল কমিটি এবারের শান্তি পুরস্কারের জন্য তাদেরকেই অগ্রাধিকার দিচ্ছে। আমাদের বিশ্লেষণ তাই বলছে। নোবেল শান্তি পুরস্কার বিষয়ক ইতিহাসবিদ অ্যাশনেল সেভিনের মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবী জুড়ে যে বৈশ্বিক আইনের শাসন চালু হয়েছিল তা গত কয়েক বছরে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বৈশ্বিক আইন ও বিশ্ব ব্যবস্থাকে টিকিয়ে রাখতে যারা অবদান রাখছে তাদের এবারের শান্তি পুরস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে মনোনয়ন দিচ্ছে নরওয়ে নোবেল কমিটি। সেই হিসেবে পুরস্কারের জন্য মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতিসংঘের মহাসচিব এবং আইসিজের মধ্যে। অ্যাশলে সেভিন রয়টার্সকে বলেন, এই মুহূর্তে অ্যান্তোনিও গুতেরেস হচ্ছে জাতিসংঘের শীর্ষ প্রতীক। অন্যদিকে মানবিক ইস্যুর সঙ্গে সম্পর্কিত সব আন্তর্জাতিক আইনের সুরক্ষা এবং সেগুলো প্রয়োগের দাবি রয়েছে জাতিসংঘের আদালত আইসিসির।